আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। বিভাগীয় পরীক্ষার প্রশ্নের আলোকে যে গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হচ্ছে সচিবালয় নির্দেশমালা 2024। এর আলোকে অনেকগুলি প্রশ্ন আজকে আলোচনা করার চেষ্টা করব যেগুলি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। প্রথমে আলোচনা করব ইলেকট্রনিক নথি বা ই নথি। এই প্রশ্নটি দুইবার এসেছিল, যদিও দুইবার এসেছিল বিগত পরীক্ষায়, কিন্তু এই প্রশ্নটি কিন্তু গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার মতো। বর্তমানে ইলেকট্রনিক যুগ, ফলে তথ্য প্রযুক্তির যুগ, তাই ই নথিটা গুরুত্বপূর্ণ। এটি যদি আসে আমরা এইভাবে লিখতে পারি। প্রথমে লিখব কোন নির্দেশনায় বলা হয়েছে। লক্ষ্য করি সচিবালয় নির্দেশমালা 2024-এর নির্দেশনা 15/7 এই ইলেকট্রনিক নথি সম্পর্কে বলা হয়েছে। কি বলা হয়েছে লক্ষ্য করি, ইলেকট্রনিক নথি বা ই নথি হলো প্রচলিত নথি ব্যবস্থাপনার পরিবর্তে ইলেকট্রনিক পদ্ধতিতে নথি নিষ্পত্তির একটি প্রক্রিয়া। ইলেকট্রনিক পদ্ধতিতে নথি নিষ্পত্তির একটি প্রক্রিয়া মানে অনলাইন মাধ্যম ব্যবহার করে, তাই না? আরও লিখতে পারি সচিবালয় নির্দেশমালা 2024-এর নির্দেশনায় ই নথি ব্যবহার সম্পর্কে সুস্পষ্ট বা স্পষ্ট নির্দেশনা রয়েছে। এছাড়াও বার্ষিক কর্মসম্পাদন চুক্তিতে ই নথি ব্যবহারের বাধ্যবাধকতা রয়েছে। বার্ষিক কর্মসম্পাদন চুক্তি মানে এপিএ, তাই না? অ্যানুয়াল বিশেষ করে পারফরমেন্স এগ্রিমেন্ট, তাই না? আচ্ছা, এবার আসি ইলেকট্রনিক নথি বা ই নথির উদ্দেশ্য। সরকারি অফিসে কাজের গতি বৃদ্ধি করা, তাই না? সরকারি কর্মকর্তা কর্মচারীদের কাজের দক্ষতা বৃদ্ধি, সরকারি অফিসে কাজের স্বচ্ছতা আনয়ন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের জবাবদিহি নিশ্চিত করা, সরকারি অফিসে লাল ফিতার দূরত্ব কমানো। লাল ফিতার দূরত্ব মানে কি? ফাইল আটকে রাখার যে বিষয়টা, তাই না? সরাসরি সরকারি অফিসে ঘুষ বাণিজ্য বন্ধ করা, সরকারি কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতি বন্ধ করা। এছাড়া আরও কিছু সুবিধা রয়েছে লক্ষ্য করি বা উদ্দেশ্য রয়েছে। এই ইলেকট্রনিক নথি যদি আমরা পরিসর বাড়াতে চাই তাহলে কি করতে হবে? কর্মকর্তা কর্মচারীদের আইসিটি বিষয়ক প্রশিক্ষণ বাড়াতে হবে, তাদেরকে আইসিটি দক্ষতা বাড়াতে হবে, তাই না? ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের উদ্বুদ্ধকরণ করতে হবে, ধারাবাহিক মনিটরিং নিশ্চিত করতে হবে, পত্র জারি এবং পত্র প্রাপ্তি সহ আরও যে সমস্ত বিষয় আছে ই নথির মাধ্যমে এই পরিসর বাড়াতে হলে আমাদের এই ইলেকট্রনিক বা তথ্য প্রযুক্তির ব্যবহার যত বাড়বে তত এই ই নথির ব্যবহারও বৃদ্ধি পাবে। তো এখন আরেকটা প্রশ্ন আলোচনা করব, সেটি হচ্ছে যে আমাদের ডিজিটাল নথি নম্বরের গঠন এবং এই কোড কিভাবে দেওয়া হয় সেই বিষয়টা। প্রশ্নটি যদিও 3বার এসেছে বিগত পরীক্ষায়, প্রশ্নটি অনেকের কাছে একটু কঠিন মনে হয়, কিন্তু আমি সহজভাবে আলোচনা করব যে ডিজিটাল নথি গঠনের জন্য আমরা জানি মোট 22টা ডিজিট থাকে, কিভাবে গঠন করা হয় সে বিষয়ে আলোচনা করব। লক্ষ্য করি ডিজিটাল নথি নম্বরের গঠন ও কোড সচিবালয় নির্দেশমালা 2024-এর নির্দেশনা 42-এ বলা হয়েছে। 42 নম্বর নির্দেশনায় এই ডিজিটাল নথি বা কোড কিভাবে দিতে হয় সেই সম্পর্কে বলা আছে। লক্ষ্য করি অনুমোদিত এবং সংশোধিত ডিজিটাল নথি নম্বর পদ্ধতিটি পূর্ণ ডিজিটাল কোড দ্বারা সমন্বিত এবং কম্পিউটার প্রযুক্তি ব্যবহার করে এই নথির সুষ্ঠু সংরক্ষণ, নথির প্রয়োজনীয়তা রক্ষার্থে আধুনিক নথি পদ্ধতিটি প্রবর্তন করা হয়েছে। এক্ষেত্রে এই ডিজিটাল নথি নম্বর 22 ডিজিটের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে, তাই বলেছে। কিভাবে লক্ষ্য করি, 22টা ডিজিটের মধ্যে 8টি অংশ থাকবে, প্রত্যেকটা শেষে আবার ফুল স্টপ থাকবে, সেজন্য বলা হয়েছে। এতে কোড থাকে 8টি, কোডের অংশ 8টি, ফুল স্টপ থাকে 8টি। ঠিক আছে, 8 8 16টি না, আসলে এই 8টার মধ্যে আবার বিভিন্ন রকমের ডিজিট আছে। মোট 22টি ডিজিটের কোড হবে, যেমন নিচে দেখাচ্ছি। লক্ষ্য করি নতুন নথি নম্বর প্রদানের ক্ষেত্রে প্রতিটি কোড ভিত্তিক শ্রেণীবিন্যাস করে ব্যবহার করতে হবে। যেমন লক্ষ্য করি সচিবালয় কোড, যাকে মন্ত্রণালয় কোড বলা হয়, প্রথমে থাকবে, তারপরে থাকবে দ্বিতীয় স্থানে সংযুক্ত দপ্তর, পরিদপ্তর, অধিদপ্তর, বিভাগীয় কার্যালয়ের কোড। এরপরে থাকবে জিওগ্রাফিক কোড, এরপরে থাকবে অধস্তন প্রতিষ্ঠান কোড, শাখা কোড, বিষয়ভিত্তিক শ্রেণীবিন্যাস কোড, নথির ক্রমিক নম্বর কোড এবং নথি খোলার সন, সংখ্যা সন। তো এটাকে না আমি সহজে মনে রাখার জন্য আমি এটা ছন্দ রচনা করেছিলাম। সেটা হচ্ছে মসং জিওগ্রাফিতে বসে অসাবির মতো শস্য শব্দ করে এই 22 43 32 42 বলে। 22 43 32 42 কেন বলে আমি একটু বলছি। আচ্ছা, মসং মানে কি? এই যে মন্ত্রণালয়, সংযুক্ত, জিওগ্রাফি, তারপরে অসাবি মানে কি? অসা, অতে অধস্তন, সাথে সা, তারপর বি মানে বিষয়ভিত্তিক, তাই না? তারপরে শস্য শব্দ করে সোতে সংখ্যা, সোতে সন। এটা আমি মনে রাখার জন্য আর কি, এটা অনেকের নাও ভালো লাগতে পারে, কিন্তু আমার মনে রাখার জন্য। তো যাই হোক, এখন আমরা দেখব কোন অংশের কত ডিজিট দেয়া আছে। লক্ষ্য করি প্রথম অংশ
সচিবালয়ের ক্ষেত্রে 2 ডিজিট, আবার ফুল স্টপ, তারপর 2 ডিজিট, আবার ফুল স্টপ 4 ডিজিট, আবার ফুল স্টপ 3 ডিজিট, ফুল স্টপের পরে 3 ডিজিট, ফুল স্টপের পরে 2 ডিজিট, 4 ডিজিট এবং সবার শেষে এই 2 ডিজিট। এখন সেজন্য আমি এটা সংক্ষেপে মনে রাখি 22, 43, 32, 42, 22, 43, 32, 42। তাই আমি উপরে বলেছিলাম যে মসং জিওগ্রাফিতে বসে অসাবির মতো শোষ শব্দ করে এই 22, 43, 32, 42 বলে। এইভাবে মনে রাখলে আমার মনে থাকে আর কি, কিন্তু ওটা লেখা যাবে না পরীক্ষার হলে, ওটা মনে রাখার জন্য। এবার একটু বিস্তারিত আলোচনা করবো, এটা আসতে পারে 10 মার্কসের জন্য আসতে পারে, সেজন্য আরও বিস্তারিত আলোচনা করব ধরে ধরে প্রত্যেকটা। যেমন সচিবালয় বা মন্ত্রণালয় কোড 2 ডিজিটের, প্রথমেই থাকে 2 ডিজিটের, প্রথমে সন্নিবেশিত থাকে 2 অঙ্কের। এরপরে সংযুক্ত দপ্তর বা অধিদপ্তরের কোড, সেটাও 2 ডিজিটের এবং দ্বিতীয় স্থানে সন্নিবেশিত থাকে, যেখানে 1 থেকে 99 পর্যন্ত লেখা যাবে। জিওগ্রাফিক কোড, এখানে 4 ডিজিটের কোড, যেটি তৃতীয় স্থানে অবস্থান করে এবং প্রথম 2 ডিজিট জেলার আর বাকি ডিজিটগুলো হচ্ছে উপজেলার। ঠিক আছে, আচ্ছা এবার আসি অধস্তন প্রতিষ্ঠান কোড। অধস্তন প্রতিষ্ঠানের কোড 3 ডিজিটের এবং এটি চতুর্থ স্থানে সন্নিবেশিত থাকে। এরপর আসি শাখা কোড 3 ডিজিটের এবং এটি এই পঞ্চম স্থানে সন্নিবেশিত থাকে। বিষয়ভিত্তিক কোড, শ্রেণীবিন্যাস কোড 2 ডিজিটের, যেটি এই ষষ্ঠ স্থানে অবস্থান করে এবং এর মাধ্যমে বিষয়ের নাম উল্লেখ করা হয়। পরবর্তী লক্ষ্য করি নথির ক্রমিক সংখ্যা কোড, এটি 7ম স্থানে 4 ডিজিটের কোড এবং সবার শেষে এই বিশেষ করে নথি খোলার সন থাকে, সন। ঠিক আছে, নথি খোলার সনে সাধারণত সবার শেষে সন্নিবেশিত থাকে, সনটা 2 ডিজিটের হয়ে থাকে, মানে সালের শেষে 2 ডিজিট লেখা হয় আর কি। এবার পরের প্রশ্নটা ছাড়া একটা বিষয় এখানে বিশেষ দ্রষ্টব্য, ডিজিটাল নথির কোনো ঘরে যদি কোনো দপ্তরের জন্য প্রযোজ্য না হয় তাহলে সেখানে শূন্য লিখতে হয়, শূন্য দ্বারা পূর্ণ করে দিতে হবে, কিন্তু 22 ডিজিট হতে হবে। পরের আলোচ্য বিষয় হচ্ছে রেকর্ডের শ্রেণী বিভাগ। রেকর্ডের শ্রেণী বিভাগ, এই প্রশ্নটি না 14 বার পরীক্ষায় এসেছে এবং আমার পছন্দের একটি প্রশ্ন, খুব সহজ। 4 ধরনের রেকর্ড আছে, ক শ্রেণীর, খ শ্রেণীর, গ্র শ্রেণীর। আচ্ছা দেখাচ্ছি আমি, এই যে সচিবালয় নির্দেশমালা 2024-এর 91তে রেকর্ডের শ্রেণী বিভাগ সম্পর্কে বলা হয়েছে। এখানে বলা হয়েছে সংরক্ষণের উদ্দেশ্যে রেকর্ডসমূহকে 4টি শ্রেণীতে ভাগ করা হয়। সংরক্ষণ কোনটা কতদিন করবে তার উপর ভিত্তি করে, সংরক্ষণের মেয়াদের উপর ভিত্তি করে 4টি শ্রেণীতে ভাগ করা হয়, যথাক্রমে ক শ্রেণীর রেকর্ড, খ শ্রেণীর রেকর্ড, ক শ্রেণীর রেকর্ড এবং ঘ শ্রেণীর রেকর্ড। এবার ক শ্রেণীর রেকর্ড কোনগুলো লক্ষ্য করি। স্থায়ী রেকর্ড, ক শ্রেণীর রেকর্ড হচ্ছে স্থায়ী রেকর্ড। অত্যাবশ্যকীয় নথিগুলো এই শ্রেণীর অন্তর্ভুক্ত, অতিশয় যত্নের সাথে এই নথিগুলো সংরক্ষণ করতে হয়। নিচের নথিগুলো সাধারণত এই শ্রেণীর নথির মধ্যে পড়ে, যেমন আইন, বিধি, প্রবিধান, নীতি ইত্যাদির জন্য সংক্রান্ত গুরুত্বপূর্ণ যে সমস্ত আলোচনা সম্বলিত নথিপত্র। বরাত সূত্র নির্দেশের ব্যাপারে সুদীর্ঘকালের জন্য প্রয়োজন হয় এরূপ গুরুত্বপূর্ণ আদেশের দৃষ্টান্তের জন্য যে সমস্ত নথি থাকে, যেগুলো বরাত সূত্র হিসেবে ব্যবহার হয়, রেফারেন্স হিসেবে ব্যবহার হয়, তাই না? এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের নথিসমূহ এই ক শ্রেণীর রেকর্ডের অন্তর্ভুক্ত। রাষ্ট্রীয় দলিলপত্র, বিদেশের সাথে বিভিন্ন গুরুত্বপূর্ণ চুক্তি, এগুলোও কিন্তু ক শ্রেণীর রেকর্ডের অন্তর্ভুক্ত। এবার আসি খ শ্রেণীর রেকর্ড, এটি অর্ধ স্থায়ী রেকর্ড। সাধারণত 10 বছর এর বেশি সময়ের জন্য, 10 বছরের কাছাকাছি সময়ের জন্য এই নথিগুলো সংরক্ষণ করতে হয়। এটা অস্থায়ীভাবে সংরক্ষণ করার জন্য অতটা গুরুত্বপূর্ণ নয়, যেমন সরকারি কর্মচারীদের সার্ভিস রেকর্ড, উন্নয়ন প্রকল্প, বাজেট, এই সমস্ত যে সমস্ত রেকর্ড। এবার আসি ঘ শ্রেণীর রেকর্ড, সাধারণ ধরনের রেকর্ড। 3 থেকে 5 বছরের মধ্যে এই নথিগুলো সংরক্ষণ করতে হয়, যেমন জমি ক্রয় বিক্রয় সংক্রান্ত, পদ সৃজন সংক্রান্ত, সরকারি বদলি সংক্রান্ত যে সমস্ত নথি। সবার শেষে ঘ শ্রেণীর রেকর্ড, এবং 1 বছরের জন্য এই নথিগুলো সংরক্ষণ করতে হয় এবং সাধারণত স্বল্পকালীন সময়ের যে সমস্ত কাগজপত্র সেগুলি এই নথির অন্তর্ভুক্ত। 1 বছর পর এই নথিগুলো বিনষ্ট করা হয়, 1 বছর পরে ঘ শ্রেণীর রেকর্ড বিনষ্ট করা হয়, তাই না? এইভাবে আমরা রেকর্ডের শ্রেণী বিভাগ লিখতে পারি। রেকর্ড সংক্রান্ত আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে রেকর্ড বাছাই এবং বিনষ্টকরণ, তাই না? এই প্রশ্নটি 5 বার এসেছিল বিগত পরীক্ষায়। এইভাবে লিখতে পারি, সচিবালয় নির্দেশমালা 2024-এর
101 থেকে 103 পর্যন্ত রেকর্ড বাছাই এবং বিনষ্টকরণ সম্পর্কে বলেছে। প্রথমে 101-এ কি বলেছে লক্ষ্য করি। 101-এ বলা হয়েছে প্রশাসনিক কর্মকর্তা প্রতি বছর জানুয়ারি মাসে এই বিনষ্টকৃত নথিসমূহের নিবন্ধন বই পর্যালোচনা করে একটি বিনষ্টযোগ্য নথিসমূহের তালিকা প্রণয়ন করবেন এবং বিনষ্টযোগ্য তালিকা তিনি ওই তালিকাটি শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নিকট পেশ করবেন। বিনষ্ট করার পূর্বে শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নথিগুলো পড়ে দেখবেন। শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যদি মনে করেন যে কোনো একটি নথি আরও বেশি দিন রাখার প্রয়োজন আছে, তবে তিনি কতদিনের জন্য রাখবেন তা বিশেষ করে সেটা তিনি নির্দেশপূর্বক লিখিত আদেশ প্রদান করবেন। এটা যে 1-এ বলা ছিল 101-এ। এবার 102-এ কি বলা আছে, সেখানে বলা আছে যে সকল নথি সচিবালয়ের বিশেষ করে নথিপত্র সংরক্ষণাগারে স্থানান্তর করতে হবে, প্রশাসনিক কর্মকর্তা প্রতি বছর জানুয়ারি মাসে সেটি দুই পর্যন্ত তালিকা প্রস্তুত করবে এবং একটি নিজের কাছে শাখাতে রেখে অন্যটি সচিবালয়ের নথিপত্র সংরক্ষণাগারে প্রেরণ করবে। এখানে সেটা বলা আছে। এবং 103-এ কি বলা আছে লক্ষ্য করি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত সরকারি দপ্তরের গোপন শ্রেণীভুক্ত বিষয়ের নিরাপত্তা শীর্ষক পুস্তিকায় উল্লেখিত নির্দেশনা অনুসারে বিশেষ করে গোপনীয় যে সমস্ত নথিসমূহ থাকে এই কাগজপত্রগুলোও বিনষ্ট করতে হবে। তবে অন্যান্য নথির মতো এগুলি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মতো উপস্থিতিতে বিনষ্ট করতে হবে। যথাযোগ্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে এই গোপন পুস্তিকায় যে সমস্ত নথিসমূহ থাকবে সেগুলি বিনষ্ট করতে হবে এবং বিনষ্টকৃত নথির নামের তালিকায় স্থায়ীভাবে সংরক্ষণ করতে হবে কোনগুলি বিনষ্ট হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে ইলেকট্রনিক নথিসমূহ বিনষ্ট করার জন্য সময় একটা গুরুত্বপূর্ণ বিষয়। সময় অতিবাহিত হওয়ার পর ইলেকট্রনিক নথিগুলো বিনষ্ট করতে হবে। ইলেকট্রনিক নথি তো পোড়ানো যায় না, এটিও ডিলিট করে দিতে হয় অনলাইন থেকে আর কি। তো পরবর্তী প্রশ্নটি হচ্ছে যে লক্ষ্য করি সরকারি পত্র বা অফিসিয়াল লেটার। এই প্রশ্নটি বিগত পরীক্ষায় 9 বার এসেছে। সরকারি পত্র বা অফিসিয়াল লেটার সাধারণত 137-এর 1-এ বলা হয়েছে। নির্দেশনা 137-এর 1-এ এই সরকারি পত্র সম্পর্কে বলা হয়েছে। কি বলা হয়েছে লক্ষ্য করি। যে পত্রে সরকারের মতামত বা আদেশাবলী জ্ঞাপন করা হয় তাকে সরকারি পত্র বা অফিসিয়াল লেটার বলে। এই ধরনের পত্র সরকারের নির্দেশে লিখিত হয়, যেমন সুপ্রিম কোর্ট, সরকারি কর্ম কমিশন, সরকারি সংস্থাসমূহ, ব্যক্তি বিশেষকে সকল আনুষ্ঠানিক মঞ্জুরির বিষয় এবং বার্তা জ্ঞাপনের জন্য সরকারি পত্র ব্যবহার করা হয়। সরকারের বিভিন্ন আদেশ জারি করার জন্যই সরকারি পত্র ব্যবহার করা হয়। এছাড়াও সংযুক্ত দপ্তর অধস্তন অফিসগুলোতে সরকারের আনুষ্ঠানিক মঞ্জুরির বিষয়সমূহ এই সরকারি পত্র ব্যবহার করার মাধ্যমে জানানো হয়, তাই না? এটা সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগসমূহের মধ্যে পত্র বিনিময়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এবার আসি, সরকারি পত্রে সাধারণত বাহুল্য এবং অপ্রয়োজনীয় শব্দসমূহ পরিহার করা হয়। তাহলে কি কি বিষয় উল্লেখ থাকে সরকারি পত্রে? সাধারণত প্রথমে লেখা থাকবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, এরপরে মন্ত্রণালয় বা সংযুক্ত পত্র যুক্ত থাকবে, শিরোনাম থাকবে, পত্র সংখ্যা ও তারিখ থাকবে, পত্রের প্রাপকের পদের নাম ও ঠিকানা থাকবে, বিষয় থাকবে, সম্ভাষণ থাকবে, পত্রের প্রধান বক্তব্যসমূহ লিখতে হবে, সৌজন্য উক্তি থাকবে এবং প্রেরকের টেলিফোন নম্বর, স্বাক্ষর, নাম, পরিচিতি নাম্বার মানে কি আইডি নাম্বার, পদের নাম এবং ইমেলের ঠিকানা থাকবে। তাহলে যে প্রাপক তারও পদের নাম এবং ঠিকানা থাকবে, আর যে প্রেরক তার মোবাইল নাম্বার, তার এই নাম, পদবি, আইডি, তারপর ইমেল নাম্বার সব কিছু যে পাঠাবে তার উল্লেখ থাকতে হবে। তো সরকারি পত্র সম্পর্কে আরও কিছু তথ্য লক্ষ্য করি। সরকারি কর্মকর্তাদের প্রেরিত পত্রের শুরুতে জনাব মহোদয় সূচক উক্তি যুক্ত করতে হয়, সৌজন্য উক্তি, এবং বেসরকারি কর্মকর্তাদের জন্য প্রিয় জনাব, প্রিয় মহোদয় সম্বোধন বা সম্ভাষণ যুক্ত করতে হয় এবং শেষে আপনার বিশ্বস্ত বা আপনার এই সৌজন্য উক্তি থাকে। তো পরের প্রশ্নটি হচ্ছে অফিস স্মারক। এই প্রশ্নটি 12 বার এসছে পরীক্ষায়, বিগত পরীক্ষায় 12 বার অফিস স্মারক প্রশ্নটি এসছে। তো লক্ষ্য করি 138-এ অফিস স্মারক সম্পর্কে বলা হয়েছে। 138 সেখানে বলা হয়েছে যে অধস্তন অফিস থেকে ঊর্ধ্বতন অফিসে অফিস স্মারক পত্রে লিখতে হয়। এছাড়াও নিম্নলিখিত ক্ষেত্রে অফিস স্মারক ব্যবহৃত হয়ে থাকে। অর্থাৎ নিম্ন অফিস থেকে ঊর্ধ্বতন অফিসে অফিস স্মারক ব্যবহার করা হয়। এছাড়াও নিচের অফিসের ক্ষেত্রেও এই অফিস স্মারক ব্যবহার হয়, যেমন
লক্ষ্য করি, বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগের মধ্যে পত্র বিনিময় সরকারি আদেশের সমতুল্য নয় এমন কোনো সংযুক্ত দপ্তর, অধস্তন অফিস, বিভাগীয় কমিশনার, উপজেলা ও জেলা উপজেলা কর্মকর্তা এবং অধীনস্থ কর্মকর্তাদের মধ্যেও কিন্তু এই অফিস স্মারক ব্যবহার করা হয়। অফিস স্মারকও কিন্তু একটা সরকারি পত্র, যেটি বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়। অফিস স্মারকের নাম পরিচয় লিখতে হয় এবং অফিস স্মারকে প্রেরণকারী কর্মকর্তার নাম, স্বাক্ষর, পরিচিতি নম্বর, ইমেল নাম্বার ওই সরকারি পত্রে যেমন থাকে সেভাবে লিখতে হয়। এবং অফিস স্মারকের বিতরণের ক্ষেত্রে জ্ঞাতার্থে বা কার্যার্থে কাকে প্রদান করা হচ্ছে আলাদাভাবে পৃথকভাবে লিখতে হয়। এবার আসি অফিস পরিদর্শনীয় বিষয়সমূহ, মানে অফিস পরিদর্শন করার সময় কোন কোন বিষয়গুলি দেখবে, তাই না? অফিস পরিদর্শন একটা অংশ আছে, কিন্তু সেটার আমি পড়লাম না। কিন্তু পরিদর্শন করার সময় কি কি বিষয় পরিদর্শন করবে এই প্রশ্নটি 15 বার এসেছে। আমি মূলত যেগুলি ইম্পর্টেন্ট সেইগুলি বেশি বেশি আলোচনা করতেছি, যেগুলো লেস ইম্পর্টেন্ট এগুলো বলতেছি না। সচিবালয় নির্দেশমালা 2024-এর নির্দেশনা 195-তে এই পরিদর্শনীয় বিষয় সম্পর্কে বলা হয়েছে। কি বলা হয়েছে লক্ষ্য করি, এখানে এই বেশ কয়েকটা বিষয় সম্পর্কে বলা হয়েছে, 6টা বিষয় সম্পর্কে। 1 হচ্ছে অফিস বিন্যাস ও কার্য সম্পাদন, 2 সরকারি সম্পত্তির ব্যবহার, 3 কার্যের পরিবেশ, 4 নিরাপত্তা ও শৃঙ্খলা, 5 নগদ অর্থ ও হিসাব, 6 পত্র প্রাপ্তি ও প্রেরণ। এখন আমি এগুলো হেড পয়েন্টগুলো এখানে লিখেছি, এগুলো এত সংক্ষেপে লিখলে তো হবে না, এগুলোর বিস্তারিত একটু ব্যাখ্যা দিতে হবে। এক একটার নিচে আবার আন্ডারে আবার সাব পয়েন্ট আছে, সেগুলো লিখব। যেমন লক্ষ্য করি, প্রথমে আসি অফিস বিন্যাস ও কার্য সম্পাদন। এখানে আমরা এইভাবে লিখতে পারি, কর্মবন্টন কি সুষমভাবে এবং মানসিক প্রকৃতি অনুযায়ী করা হয়েছে কিনা। তারপরে কার্য বিধিমালা, সচিবালয় নির্দেশমালা, স্থায়ী আদেশসমূহ, নির্দেশমালা প্রতিপালিত হয়েছে কি। প্রত্যেক সরকারি কর্মচারী কি তার দায়িত্ব কর্তব্য গুরুত্বপূর্ণভাবে অবহিত রয়েছেন, মানে সবাই কি বিভিন্ন বিষয় জানেন। কার্য নিষ্পত্তির হার কি সন্তোষজনক এবং নথিপত্রসমূহের শ্রেণীবিন্যাস, রেকর্ড যুক্তি ও সূচীকরণ পদ্ধতি কি সঠিকভাবে প্রতিপালন করা হয়েছে। শাখা পরিদর্শন নিয়মিত হয় কি না, ঠিক আছে, শাখা পরিদর্শন এগুলা নিয়মিত হয় কি না। এছাড়া আরও রয়েছে, লক্ষ্য করি, এই মাসিক যে সমস্ত নির্ধারিত ভাতাসমূহ তারা নিয়মিত এছাড়াও আরও যেগুলো দেখতে হবে, এইখানে মাসিক নির্ধারিত সভাসমূহ নিয়মিত অনুষ্ঠিত হয় কিনা, পূর্ববর্তী পরিদর্শনের প্রতিবেদন সুপারিশসমূহ বাস্তবায়ন করা হয় কিনা, এইগুলি দেখতে হবে। অফিস বিন্যাস এবং কাজ হয় কিনা, এই কাজের সাথে যুক্ত এগুলা। এবার আসি সরকারি সম্পত্তির ব্যবহার সম্পর্কে ঠিকঠাক মতো হয় কিনা, যেমন স্টেশনারি দ্রব্যাদি, বিদ্যুৎ, টেলিফোন, ইন্টারনেট, ইমেল, ফ্যাক্স, ফটোকপিয়ার মেশিন, কম্পিউটার, প্রিন্টার, আসবাবপত্র, সাজ সরঞ্জাম, যানবাহন ইত্যাদি যথাযথভাবে ব্যবহার হয় কিনা। আসবাবপত্র, অফিস সরঞ্জাম আদি মজুদ নিবন্ধন বহিসমূহ কার্যকর আছে কিনা। মোটর গাড়ি, অন্যান্য যানবাহনসমূহ উত্তমভাবে ব্যবহার ও সংরক্ষণ করা হয় কিনা। এগুলি হচ্ছে এই সরকারি সম্পত্তির ব্যবহারের মধ্যে এগুলো উল্লেখ আছে। এরপরে আসি 3 নম্বরে কার্যের পরিবেশ। কার্যের পরিবেশ কি সন্তোষজনক, কার্যের সজ্জা পরিকল্পনা কি সুবিধাজনক, চেয়ার টেবিল অন্যান্য সঠিকভাবে সাজানো হয়েছে কিনা, অফিস প্রাঙ্গণ পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি রাখা হয়েছে কিনা, সরকারি কর্মচারীদের বেতনাদি, ভাতা, অগ্রিম ইত্যাদি অভিযোগসমূহ দ্রুত মনোযোগ দেওয়া হয় কিনা, যদি কারোর কোনো অভিযোগ থাকে সেগুলো ঠিকঠাকভাবে মনোযোগ দেওয়া হয় কিনা, এবং এই যে চাকরির রেকর্ড, ছুটির হিসাবপত্র, জ্যেষ্ঠতার তালিকা যথাযথভাবে সংরক্ষণ করা হয় কিনা, এগুলি পরিবেশের মধ্যে আছে। এবার আসি নিরাপত্তা ও শৃঙ্খলা। নিরাপত্তা ব্যবস্থা সন্তোষজনক কিনা, কর্মচারীগণ কতটুকু সময়নিষ্ঠ, সময় মতো আসে কিনা, বহিরাগত ব্যক্তি কর্মচারীদের অনুমোদিত গমনাগমন ঘটে কিনা, তারপর অফিস চলাকালে কর্মচারীদের কার্যে পরিপূর্ণ মনোযোগ প্রদান করেন কিনা, তারা মনোযোগ দিয়ে কাজ করেন কিনা, সে বিষয়গুলি দেখতে হবে এই পরিবেশ ও নিরাপত্তা ও শৃঙ্খলার ক্ষেত্রে। এরপর 5 নম্বরে নগদ অর্থ নিকাশ হিসাব, এইটা খুব গুরুত্বপূর্ণ, তাই না? এইখানে খুব গুরুত্বপূর্ণ কিছু, যেমন নগদ অর্থের লেনদেন, তত্ত্বাবধান ও লেনদেন বন্দোবস্ত সব সন্তোষজনক কিনা, নগদান বহি, আনুষঙ্গিক হিসাব নিবন্ধন বহি, বিল, চেক, নিবন্ধন বহি কি পরিপূর্ণ এবং যথাযথভাবে লিখিত হয়েছে কিনা, ব্যয় আয় ব্যয়ের হিসাব কি হালনাগাদ করা আছে কিনা, এইগুলি কিন্তু দেখতে হবে, এবং আয় ব্যয়ের নিরীক্ষা করা হয়েছে কিনা, এগুলি এই হিসাব নিকাশ সংক্রান্ত বিষয়। এই সেক্টরটা খুব গুরুত্বপূর্ণ।
সবার শেষের অংশ হচ্ছে পত্রপ্রাপ্তি ও প্রেরণ। পত্রপ্রাপ্তি ও বিলির পদ্ধতি কি সন্তোষজনক কিনা, পত্রাদি প্রেরণ এবং বিবরণের তথ্যাদি কি সন্তোষজনক কিনা, ডাক টিকিটের নিবন্ধন বহি সঠিকভাবে সংরক্ষণ এবং পরীক্ষা করা হয়েছে কিনা, এইগুলি। তো এইভাবে আমরা লিখতে পারি। তো বই পড়লে আমরা আরও কিন্তু বিস্তারিত দেখতে পাবো, বই পড়লে অবশ্য আমরা আরও জানতে পারবো। এরপরে এই বিশেষ করে তো আজকে আরও একটি প্রশ্ন আলোচনা করবো, সেটা নাগরিক সনদ। প্রশ্নটি 8 বার এসেছিল। তো এইখানে কিন্তু আরও প্রশ্ন অনেক বেশ কিছু ছিল, কিন্তু ওইগুলি টিকায় আলোচনা করেছি বলে আর এই রচনামূলক আলোচনা করলাম না। আমি মূলত এই বড় প্রশ্ন ক্ষেত্রে যে প্রশ্নগুলি আসার জন্য সেগুলি আলোচনা করতেছি এখন। নাগরিক সনদ বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাগরিক সনদ বলতে বোঝায় সাধারণত সেবার মান উন্নয়ন, জনগণের আস্থা অর্জনের জন্য সেবার মান উন্নয়ন সংক্রান্ত একটি সনদ, তাই না? জনগণের সাথে বিশেষ করে প্রতিষ্ঠানের একটা বোঝাপড়া সংক্রান্ত সনদ। যাই হোক, এটা একটু বড় করে সুন্দর করে লিখতে হবে, এইভাবে লিখতে পারি। এই যে সচিবালয়ের নির্দেশমালা 2024-এর নির্দেশনা 263A এই নাগরিক সনদ বা সিটিজেন চার্টার সম্পর্কে বলা হয়েছে। কি বলা হয়েছে লক্ষ্য করি, একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। নাগরিক সনদ হচ্ছে সেবার মান উন্নয়নের লক্ষ্যে সেবা প্রতিষ্ঠানের উদ্যোগে জনগণের অংশগ্রহণের মাধ্যমে প্রণীত এমন একটি দলিল বা ঘোষণাপত্র যা সেবা প্রতিষ্ঠানকারী প্রতিষ্ঠানের কী ধরনের সেবা প্রদান করবে, কি পরিমাণ সেবা প্রদান করবে, কত সময়ের মধ্যে সেবা প্রদান করবে, কোন ধরনের সেবা প্রদান করবে এবং তাতে কি পরিমাণ খরচ হবে, এই বিষয় সহ যথাযথভাবে সেবা না পেলে প্রতিকারের জন্য তারা কোথায় এবং কি প্রক্রিয়ায় অভিযোগ দাখিল করবে, এই সম্পর্কে বিস্তারিত বর্ণনায় এই সিটিজেন চার্টারে লিপিবদ্ধ থাকে। যেমন আমাদের কলেজে একটা সিটিজেন চার্টার আছে, সেখানে কোন রুমে গেলে কোন সেবা পাওয়া যাবে, কত সময়ের জন্য পাওয়া যাবে, কত সময় পর পর আমরা কি সেবা নিব, সব বিস্তারিত সেখানে কিন্তু লেখা আছে। বিশাল একটা চার্ট, দিস ইজ সিটিজেন চার্ট বলা হয় বা নাগরিক সনদ বলা হয়। এছাড়াও অন্য কথায় নাগরিক সনদ হচ্ছে সরকারি সেবার মান সম্পর্কে জনগণ সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা বা আন্ডারস্ট্যান্ডিং, তাই না, যা জনগণের প্রত্যাশা এবং সেবা প্রতিষ্ঠানকারী প্রতিষ্ঠানের প্রতিশ্রুতি পূরণ হয়। এবং নাগরিক সনদের যে মূল উদ্দেশ্য সেটি হচ্ছে জনগণের জন্য সরকারি সেবা সহজতর করা এবং সেবার মান উন্নয়ন ঘটানো, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। এছাড়াও আরও 4টি উদ্দেশ্য চিহ্নিত করা হয়েছে। যেমন প্রথমত, জনগণের অংশগ্রহণের মাধ্যমে তাদের প্রত্যাশার সাথে সংগতি রেখে সেবার মান নির্ধারণ করা, সেবার মান উন্নয়ন করা এবং সেবাকে জনবান্ধব করা। দ্বিতীয়ত, জনগণকে তাদের প্রাপ্য অধিকার সম্পর্কে তথ্য প্রদানের মাধ্যমে ক্ষমতায়িত করা। তৃতীয়ত, সেবা প্রদানকারীর সামর্থ্য বৃদ্ধিসহ যেমন বিভিন্ন সহায়তা কাউন্টার প্রতিষ্ঠার মাধ্যমে বিশেষ করে তাদের আচরণের উন্নয়ন এবং প্রতিষ্ঠানের সৌজন্যতার সংস্কৃতির বিকাশ ঘটানো। চতুর্থত, সেবার মান উন্নয়ন, জনগণের অংশগ্রহণ এবং অভিযোগ নিষ্পত্তি প্রভৃতির ক্ষেত্রে উদ্যোগের মাধ্যমে জনগণের আস্থা অর্জন। এই যে সবার শেষে বলেছে জনগণের আস্থা অর্জন, তাই না? জনগণ যাতে বুঝতে পারে যে আমরা সঠিক সময়ে সঠিকভাবে সঠিক সেবাটা পাচ্ছি। তো প্রিয় সুধীবৃন্দু, এই ছিল এই যে সচিবালয় নির্দেশমালা 2024 থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলি পরীক্ষা আসার মতো আমি আলোচনা করার চেষ্টা করেছি। তো পরবর্তীতে এই যে আরেকটা প্রশ্ন আলোচনা করার চেষ্টা করব, সেটি হচ্ছে, লক্ষ্য করে একটু দেখি কোন প্রশ্ন। এই প্রশ্নটা সরকারি কর্মচারীর নিয়মিত উপস্থিতি বিধিমালা 2019-এর আলোকে যে প্রশ্নগুলি রয়েছে, এগুলি 3টা না 4টা প্রশ্ন রয়েছে, একটা আলোচনা করার চেষ্টা করব। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।